দেশগুলো একে অপরের সাথে বাণিজ্য করে কেন? বিশেষ করে আমেরিকা বা চীনের মতো দেশ, যারা নিজেদের প্রায় সবকিছুই বানাতে পারে, তাদের কেন এটা করতে হয়? আজকের এই আলোচনায় আমরা আন্তর্জাতিক বাণিজ্যের পেছনের মূল কারণগুলো সহজ করে বুঝে নেব। আসুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা শুনলে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। আমেরিকার মতো এত শক্তিশালী একটা দেশ, তারা কেন নিজেদের সব জিনিস নিজেরা তৈরি করে না? যদি তাদের এত সম্পদ থাকে, তাহলে অন্য দেশ থেকে জিনিসপত্র কেনার দরকারটা কি? এই প্রশ্নের প্রথম বড় উত্তরটা আসে সেই ১৭৭৬ সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের কাছ থেকে। তার ধারণাটা ছিল খুবই সহজ সরল। একটা দেশের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বা পরম সুবিধা তখনই থাকে যখন তারা অন্য যে কোনো দেশের চেয়ে কোনো একটা জিনিস বানাতে বেশি দক্ষ। মানে একই জিনিস তৈরি করতে তাদের সময় বা সম্পদ দুটোই কম লাগে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন, ঘানা আর দক্ষিণ কোরিয়া দুটো দেশই কোকো আর চাল বানাতে পারে, আর দুজনের কাছেই ধরা যাক ২০০ ইউনিট করে রিসোর্স বা সম্পদ আছে। এই টেবিলটা দেখুন, ১ টন করে জিনিস বানাতে কার ঠিক কতখানি সম্পদ লাগছে। এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ঘানা কোকো বানাতে অনেক বেশি দক্ষ, কারণ তাদের লাগছে মাত্র ১০ ইউনিট সম্পদ। আর অন্যদিকে চাল উৎপাদনে দক্ষিণ কোরিয়ায় গিয়ে তাদেরও লাগছে মাত্র ১০ ইউনিট। তার মানে দুজনেরই কোনো না কোনো একটা জিনিসে একটা বিশেষ দক্ষতা বা পরম সুবিধা আছে। তো এর মানেটা কি দাঁড়ালো? যদি তারা বাণিজ্য না করে নিজেদের সম্পদ ভাগাভাগি করে দুটো জিনিসই বানাতে চায়, তাহলে মোট উৎপাদন কিন্তু কম হবে। কিন্তু যদি তারা প্রত্যেকে যেটাতে সেরা শুধু সেটাই বানায় আর তারপর নিজেদের মধ্যে বাণিজ্য করে, তাহলে দেখবেন বিশ্বজুড়ে দুটো জিনিসেরই মোট উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এটাকেই বলে পজিটিভ সাম গেম। মানে বিশেষীকরণ আর বাণিজ্যের মাধ্যমে আসলে দুটো দেশই লাভবান হতে পারে, আর এর ফলে সবার জন্যই আগের চেয়ে বেশি পণ্য তৈরি হয়। এই সহজ তত্ত্বটা তো বেশ কাজের, কিন্তু এটা একটা আরও জটিল প্রশ্ন তৈরি করে। আচ্ছা, এমন যদি হয় যে একটা দেশ সব কিছুতেই অন্যদের চেয়ে ভালো, তখন কি হবে? চলুন একটা নতুন পরিস্থিতি দেখি। এখানে ঘানা এখন কোকো আর চাল দুটো জিনিস বানাতে দক্ষিণ কোরিয়ার চেয়ে বেশি দক্ষ, অর্থাৎ দুটোতেই ঘানার অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে। এখন প্রশ্নটা হলো, ঘানার মতো একটা দেশ যারা সবকিছুই ভালোভাবে বানাতে পারে, তারা কি তুলনামূলকভাবে কম দক্ষ দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য করতে চাইবে? কেনই বা চাইবে? এই জটিল ধাঁধাটাই কিন্তু অর্থনীতির একটা আরও শক্তিশালী তত্ত্বের জন্ম দিয়েছিল। আর এখানেই আসে ডেভিড রিকার্ডোর থিওরি অফ কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধার তত্ত্ব, যা ঠিক এই পরিস্থিতিটাই ব্যাখ্যা করে। এর মূল কথাটা হলো, কে সবচেয়ে সেরা বা অ্যাবসলিউটলি বেস্ট সেটা বড় কথা নয়। আসল প্রশ্ন হলো, একটা জিনিস তৈরি করতে গিয়ে অন্য কি ছাড় দিতে হচ্ছে, মানে কার স্যাক্রিফাইস বা ত্যাগটা সবচেয়ে কম। আর এখানেই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণাটা চলে আসে, যেটা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বোঝার জন্য সবচেয়ে জরুরি। সহজ কথায়, একটা জিনিস বানাতে গিয়ে আপনি অন্য যে জিনিসটা বানানোর সুযোগ হারাচ্ছেন, সেটাই হলো আপনার সুযোগ ব্যয়। ব্যাপারটা আরও সহজ করার জন্য আসুন দুই ছুতার মিস্ত্রির গল্প শুনি। হ্যারি সে পাখির বাসা বানাতে সেরা, দিনে ৩টা বানাতে পারে, কিন্তু একটা টেবিল বানাতে গেলে হ্যারির ৩টা পাখির বাসা বানানোর সুযোগ চলে যায়। অন্যদিকে লয়েড সে একটা টেবিল বানানোর জন্য মাত্র ২টা পাখির বাসা বানানোর সুযোগ ছাড়ে। তার মানে লয়েডের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কিন্তু কম। যদিও হ্যারি পাখির বাসা বানাতে বেশি ফাস্ট, লয়েডের জন্য কিন্তু টেবিল বানানোই বেশি লাভজনক, কারণ টেবিল বানাতে গিয়ে তার ত্যাগটা কম হচ্ছে, মানে তার সুযোগ ব্যয় কম। আর হ্যারির জন্য পাখির বাসায় ফোকাস করাই বুদ্ধিমানের কাজ। এই একই ধারণা যদি আমরা আমাদের দেশগুলোর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা প্রত্যেকের সুযোগ ব্যয়টা বের করতে পারি। যেমন ১ টন কোকো বানাতে গিয়ে ঘানাকে 0.75 টন চালের উৎপাদন ছাড়তে হয়। এখন দেখুন মজার ব্যাপারটা। যদিও ঘানা দুটো জিনিস বানাতেই সেরা, চাল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ কোরিয়ার সুযোগ ব্যয়টা কম। তার মানে চাল উৎপাদনে তাদেরই কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা আছে।
কারণ তারা 1 টন চাল বানাতে মাত্র আধা টন কোকোর উৎপাদন ছাড়ে, যেখানে ঘানাকে ছাড়তে হয় তার চেয়ে অনেক বেশি, 1.33 টন কোকো। তাহলে কি দাঁড়ালো? তুলনামূলক সুবিধার উপর ভিত্তি করে যদি দেশগুলো বিশেষীকরণ করে আর তারপর বাণিজ্য করে, তাহলে দুটো দেশই লাভবান হয়। এমনকি যে দেশটা সবকিছুতেই সেরা ছিল, তারাও কিন্তু আগের চেয়ে ভালো অবস্থায় থাকে। চলুন এই দুটো মৌলিক তত্ত্বকে এবার একটু পাশাপাশি রেখে দেখি এদের মূল পার্থক্যটা আসলে কোথায়। মূল পার্থক্যটা হল অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ফোকাস করে শুদ্ধ দক্ষতার ওপর, কে কম সম্পদ ব্যবহার করছে, আর কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ ফোকাস করে আপেক্ষিক দক্ষতার ওপর, মানে একটা জিনিস বানাতে গিয়ে কে সবচেয়ে কম ত্যাগ স্বীকার করছে। আর এই দ্বিতীয় ধারণাটাই কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা অনেক গভীর আর শক্তিশালী ব্যাখ্যা দেয়। অবশ্যই এগুলো হলো থিওরেটিক্যাল মডেল, বাস্তব দুনিয়া এর চেয়ে অনেক বেশি জটিল। বাস্তব জগতে এই তত্ত্বগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এখানে পরিবহনের খরচটা হিসাবেই ধরা হয় না, যেটা সত্যি না। আবার ধরে নেওয়া হয় যে শ্রমিকরা খুব সহজেই এক ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারে। তাছাড়া পণ্যের কোয়ালিটির পার্থক্য বা দেশের প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ শিল্প রক্ষার বিষয়গুলো এই মডেলগুলোতে ঠিক মতো আসে না। এই তত্ত্বগুলো হয়তো নিখুঁত না, কিন্তু এগুলো বিশ্ব বাণিজ্যের মূল যুক্তিটা তুলে ধরে। বাণিজ্য একটা দেশের জন্য সামগ্রিকভাবে লাভজনক হতে পারে, কিন্তু দেশের ভেতরেই এর কারণে কেউ জেতে আবার কেউ হারে। তবে ভালো হোক বা মন্দ, আধুনিক জীবন থেকে বাণিজ্যকে আলাদা করা প্রায় অসম্ভব। আর এটা আমাদের একটা শেষ ভাবনার দিকে নিয়ে যায়। এই যে জটিল সাপ্লাই চেইন, ট্রেড ওয়ার আর অটোমেশনের যুগ, এই সময়ে দাঁড়িয়ে 200 বছরের পুরনো এই ধারণাগুলো আজকের দুনিয়ার বাণিজ্যকে কতটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে?